আজকে হাজির হয়ে গেছি আমাদের শ্যাডো এইডের এইচএসসি 2027 এর জন্য যে হাফ ইয়ারলি কোর্সের লাইভ ক্লাসের প্রোগ্রাম আমরা শুরু করেছি আপনাদের জন্য সেইটা নিয়ে। এবং আমাদের ভেক্টরের অলরেডি প্রথম একটা ক্লাস হয়ে গেছে, আপনারা অনেকে জানেন। যারা যারা জানেন না, যারা যারা আজকে প্রথম জয়েন করবেন, তাদের জন্য আমরা এখনই কমেন্টে পিন করে দিচ্ছি। একটু কিছুক্ষণ পরে আপনারা কমেন্টে পেয়ে যাবেন, বাট আপাতত মনে হচ্ছে যে লাইভের কানেকশন নাই। আমরা একটু চেক করে দেখি। আজকে হয়তোবা চেষ্টা হবে, মানে করব আমরা ক্লাস নেওয়ার, কিন্তু যদি লাইভের কানেকশন একটু পর পর ছুটে যায়, আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আসলে আবার বললেন আসছে। ওকে, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে হয়তোবা চলে এসেছে কানেকশনটা। এনিওয়েজ, তো যেটা বলছিলাম যে আমাদের লাইভ ক্লাসের প্রথম যে ক্লাসটা আছে সেটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আমাদের এই প্রথম ক্লাসের লিঙ্কটা। আর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা বেসিক্যালি ভৌত রাশি কি জিনিস, ভেক্টর কাকে বলে, স্কেলার কাকে বলে, টেনসর বলে নতুন একটা আমরা টার্ম আমরা নিয়ে এসেছিলাম, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। তো এবং বেশ কয়েকটা টাইপের ভেক্টর নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যেমন সমান ভেক্টর কি, স্বাধীন ভেক্টর কি, আবদ্ধ ভেক্টর কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে তারপর থেকে আমরা কন্টিনিউ করছি ইনশাআল্লাহ। তো ইট উইল বি আ কন্টিনিউয়াস প্রসেস। আপনারা প্রথম ক্লাস করে এসে দ্বিতীয় ক্লাসটা দেখলে খুব ভালো হতো। যারা যারা প্রথম ক্লাস করেননি তাদের জন্য হয়তোবা একটু আপনারা আনইজি ফিল করতে পারেন, বাট ক্লাসটা দেখে নিলে সব হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে ক্লাসটা আসলে শুরু করি। চলেন আমরা আমাদের আজকের ক্লাসে যে কোনো কারণেই হোক আমার এটা কাজ করছে না। আচ্ছা, দেখি আরেকবার ট্রাই করে। এনিওয়েজ, হ্যাঁ, সো আজকে ক্লাসে আমরা প্রথম যে টপিকটা নিয়ে কথা শুরু করব সেটা হচ্ছে আয়তাকার একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। ইংলিশে আমরা টার্মিনোলজিটাকে এভাবে ইউজ করি। তো একক ভেক্টর কি জিনিস সেটা আপনারা অলরেডি জানেন। এই যে আমরা এখন টার্মটা পড়বো আয়তাকার একক ভেক্টর, এটা বেসিক্যালি দুটো পার্টে। সো আয়তাকার একটা পার্ট আর একক ভেক্টর হচ্ছে আরেকটা পার্ট। এখন আয়তাকার কেন বলা হয়েছে সেটা আমরা আরেকটু ডিটেলসে গেলেই দেখব, কিন্তু আমি এই টপিকটা শুরু করার আগে যেই কথাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো এই শব্দটা আপনাদের অনেকের কাছেই বেশ পরিচিত হওয়ার কথা, যেটাকে আমরা ইংরেজিতে রেফারেন্স ফ্রেম বলে থাকি। প্রসঙ্গ কাঠামোটা এই জন্য ইম্পর্টেন্ট বিকজ আমরা যখন কোনো কিছু পরিমাপ করতে যাই, কোন কাঠামোর সাপেক্ষে কিভাবে পরিমাপ করছি সেটা বলা না থাকলে কিন্তু পরিমাপ করাটা বেশ কষ্টসাধ্য হয়ে যায়, তাই না? তো এই জন্য আমরা প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝি সেটা এক লাইনে একটু বলতে চাই। প্রসঙ্গ কাঠামো বলতে আসলে আর কিছুই না, সিম্পলি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা মিন করি, ঠিক আছে? সেটা হতে পারে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা হতে পারে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, বা স্থানাঙ্ক ব্যবস্থা মানেই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? সো এই কিভাবে আমরা এই আয়তাকার একক ভেক্টরের সাথে স্থানাঙ্ক ব্যবস্থাটাকে মিলাচ্ছি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, নিজেরা একটা আয়তাকার ঘনবস্তুকে একটু ইমাজিন করেন। আয়তাকার ঘনবস্তু কি জিনিস এটা আপনারা হয়তোবা ক্লাস 2, 3, 4 এ পড়ে এসেছেন। যে আয়তাকার বস্তুর 6টা তল থাকে তাকে আয়তাকার ঘনবস্তু বলে। তো আমরা অনেক সময় এরকম 2D সারফেসে একটা 3D অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য এরকম একটা চিত্র সাধারণত এঁকে থাকি, তাই না? তো ধরে নেন এটা একটা আয়তাকার বস্তু, যেটা ঘনবস্তু অবশ্যই। তো সেই আয়তাকার ঘনবস্তুর মধ্যে এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা মনে করেন বললাম আমাদের এই পুরো ব্যবস্থাটার মূল বিন্দু, এই পুরো সিস্টেমের জন্য মূল বিন্দু বা অরিজিন। এটাকে আমরা ধরেন ও বললাম, ঠিক আছে? তো এই যে মূল বিন্দু আছে, এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা যদি আমাদের এই আয়তাকার ঘনবস্তুর পুরো ব্যাপারটাকে এক্সপ্লেইন করতে চাই বা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা মূলবিন্দু থেকে হাতের ডান দিকে একটা এক্স অক্ষ কল্পনা করতে পারি, মূলবিন্দু থেকে সরাসরি উপরের দিকে একটা ওয়াই অক্ষ কল্পনা করতে পারি, এবং মূলবিন্দু থেকে বাহিরের দিকে বের হয়ে আসছে, স্ক্রিন থেকে ধরেন এরকম বাহিরে বের হয়ে আসছে, সেটাকে আমরা আসলে জেড অক্ষ চিন্তা করতে পারি, তাই না? সো এই হচ্ছে আমাদের একটা 3D স্ট্রাকচার বা ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থা, যেটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বা স্থানাঙ্ক ব্যবস্থা, কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে প্রকাশ করছি।
এখন এই কাঠামোর ভেতরে আমরা যদি ডান দিকে যাই তার মানে এক্স অক্ষ বরাবর অবস্থান পরিবর্তন করছি, উপরের দিকে যাই মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থান পরিবর্তন করছি, সামনের দিকে বের হয়ে আসছি মানে জেড অক্ষের ধনাত্মক দিকে অবস্থান পরিবর্তন করছি। তো কতটুকু অবস্থান পরিবর্তন করব সেটাকে যদি আমরা একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাই, আমাদের আলাদা আলাদা কিছু সিম্বল থাকা দরকার, যেই সিম্বল গুলো আপনাকে আসলে বলে দিবে, যেই সিম্বল গুলো একবার দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি এক্স অক্ষে যাচ্ছেন নাকি ওয়াই অক্ষে যাচ্ছেন নাকি জেড অক্ষ বরাবর বেরিয়ে আসছেন। তো সাধারণত আমরা ফিজিক্সের ওয়ার্ল্ডে বা ম্যাথমেটিক্সে এই কনভেনশন, সরি আমি আসলে অন্য কমান্ড দিয়ে ফেলেছি, আমি পেন কমান্ডটা খুঁজতেছিলাম, যাই হোক। তো আমরা সাধারণত ফিজিক্সে এক্স অক্ষ বরাবর যদি এক একক দৈর্ঘ্য অতিক্রম করি, সেই এক একক দৈর্ঘ্য বোঝানোর জন্য আই ক্যাপ বলে একটা সিম্বল ব্যবহার করি। ওয়াই অক্ষ বরাবর যদি আমরা এক ঘর বা এক একক আগাই, তাহলে আমরা সেইটা বোঝানোর জন্য জে ক্যাপ একটা সিম্বল ব্যবহার করি। আর জেড অক্ষ বরাবর আপনি এগিয়ে আসতেছেন এক একক বা এক ঘর, সেটা বোঝার জন্য আমরা কে ক্যাপ এইরকম একটা সিম্বল ব্যবহার করি। আমি আরেকবার রিপিট করি, এক্স অক্ষের ধনাত্মক দিক বোঝানোর জন্য আমরা আই ক্যাপ ব্যবহার করি, ওয়াই অক্ষের ধনাত্মক দিক ব্যবহার করার মানে বোঝানোর জন্য আমরা জে ক্যাপ ব্যবহার করি, এবং জেড অক্ষের ধনাত্মক দিক বোঝানোর জন্য আমরা কে ক্যাপ ব্যবহার করি। এবং এই আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের আগে একটা মাইনাস সাইন দিলেই কিন্তু আসলে এক্স অক্ষের নেগেটিভ বা ওয়াই অক্ষের নেগেটিভ বা জেড অক্ষের নেগেটিভ দিক বোঝানো হয়। তো সাধারণভাবে এই যে তিনটা সিম্বলিজম আছে, এই তিনটা সিম্বলিজমের সেটটাকেই, এই পুরো সেটটাকেই আমরা আসলে এই আয়াতাকার একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর হিসেবে জানি বা চিনি। শুধুমাত্র কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় একটা প্রসঙ্গ কাঠামোকে বর্ণনা করার জন্য এক্স অক্ষে আই ক্যাপ, ওয়াই অক্ষে জে ক্যাপ, জেড অক্ষে কে ক্যাপ, এই তিনটা সিম্বলিজম একক ভেক্টর বোঝায়। যেহেতু ক্যাপ বা হ্যাট সাইনটা আছে, তিনজনের সেটকে একত্রে আমরা বলছি আয়তাকার একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। আশা করি আপনাদের জন্য এই টপিকটা বুঝতে সহজ হয়েছে। আমি একটু আপনাদের কমেন্ট সেকশনটা দেখে আসি যে আপনাদের কারো কোনো আসলে কমেন্ট আছে কিনা এখানে। এই মুহূর্তে কারো কোনো কমেন্ট নাই, তার মানে ধরে নিচ্ছি যে আপনাদের আসলে এই টপিকটা নিয়ে বোঝার তেমন কিছু নাই বা প্রশ্ন করার কিছু নাই। বাট আমি আপনাদেরকে এনকারেজ করবো, ভাইয়া একটু কমেন্ট করেন। যারাই আসলে এই মুহূর্তে ক্লাসটা ভিউ করছেন, যদি আপনারা কমেন্ট করেন তাহলে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন চলছে বলে মনে হবে। আমি আসলে দেখার চেষ্টা করছি যে আপনাদের কারো কমেন্ট আছে কিনা, বাট নাই। আচ্ছা, এনিওয়েজ কমেন্ট না থাকাও ভালো, খারাপ না। দ্যাট মিনস আপনারা বুঝতে পারছেন। তো তাহলে আমরা পরবর্তী টপিকটাকে হ্যান্ডেল করতে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এখন দেখেন, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর এই ব্যাপারটা বোঝানোর জন্য আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোনো একটা বস্তু, কোনো একটা বিন্দু, সে কোন অবস্থানে আছে, পজিশনে আছে, সেটা বুঝাইতে চাচ্ছি, সেটা ব্যাখ্যা করতে চাচ্ছি। তো তার জন্য আমাকে আবার যেটা করতে হবে, একটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এবার একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো আছে আমাদের কাছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওই যে আপনারা যখন গ্রাফ আঁকেন, সেই গ্রাফের মতো একটা গ্রাফ পেপার চিন্তা করেন, যেখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়েছি, এবং সেই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মূল বিন্দু হচ্ছে যেখানে তারা ছেদ করেছে ও বিন্দুটা। ঠিক আছে? আচ্ছা, আবার বোধহয় প্রিভিয়াস স্লাইড চলে আসছে, সরি আমার বডিটা আছে লেগেছে। এনিওয়েজ, সো ধরে নেই এই পুরো দ্বিমাত্রিক বা 2D স্ট্রাকচারে একটা এ বিন্দু আছে। এই এ বিন্দুতে কিছু একটা আছে, এটা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের জন্য। এই বিন্দুটাকে নিয়ে আমরা কথা বলতে চাই। তো যদি কেউ এসে জিজ্ঞেস করে এই বিন্দুটা কোথায় আছে, প্রসঙ্গ কাঠামোর এই যে মূল বিন্দু ও আছে, আমি যদি তাকে প্রসঙ্গ কাঠামোটা কি বুঝাইতে পারি, তাহলে আমি বলতে পারবো যে ভাই আপনি এই মূল বিন্দু বরাবর, সরি আমার বোধহয় দাগটা একটু আছে, যাই হোক, ধরুন এটা একটা স্ট্রেট লাইন হয়েছে, আর যদিও একটু কার্ভড হয়েছে, বা ধরুন একটা স্ট্রেট লাইন হয়েছে। তো যদি আমি তাকে মূল বিন্দুটা বুঝাইতে পারি যে ও বিন্দুতে আছেন আপনি, ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা নির্দেশিত হবে, তাকেই আমরা বলবো হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমি যদি এই চিত্র অনুযায়ী বলি, কি হবে? ভেক্টর ও এ হবে। অবস্থান ভেক্টরের যে আদি বিন্দু বা শুরুর বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমরা সেটাকে ও বিন্দু বলেছি। তার মানে হচ্ছে গিয়ে অবশ্যই অবস্থান ভেক্টরের আদি বিন্দু হবে সবসময় মূল বিন্দু। এটা মাথায় রাখবেন, অবস্থান ভেক্টরের আদি বিন্দু সবসময় কে হবে? মূল বিন্দু। আর শেষ বিন্দু কে হবে?
যেই পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেই বিন্দুকে আপনি আসলে অবস্থান হিসেবে বর্ণনা করতে চাচ্ছেন, সে হবে আমাদের জন্য শেষ বিন্দু, ঠিক আছে? এন্ড দ্যাট ইজ ওয়াই, যেহেতু আদি বিন্দু বা মূল বিন্দু ফিক্সড, অবস্থান ভেক্টরের, এখানে আসলে ভেক্টর কথাটা হবে, আমি লিখতে ভুলে গেছি আবেগের বশবর্তী হয়ে, বাট এনিওয়েজ, সো যেহেতু অবস্থান ভেক্টরের আদি বিন্দু বা মূল বিন্দু নির্দিষ্ট, সুনির্দিষ্ট, তাই আমরা অবস্থান ভেক্টরকে অনেক সময় সীমাবদ্ধ ভেক্টর বা আবদ্ধ ভেক্টর নামেও ডাকি, ঠিক আছে? সীমাবদ্ধ ভেক্টর বা আবদ্ধ ভেক্টর নামেও ডাকি। আপনারা যদি হচ্ছে গিয়ে টেস্ট পেপার ঘাটান তাহলে দেখবেন এরকম একটা এমসিকিউ কোন একবার এসেছে যে নিচের কোনটি সীমাবদ্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর, ব্লা ব্লা ব্লা, চারটা অপশন দিয়ে। সো যা, দ্যাটস ওয়াই একটু মেনশন করে দিলাম এই কথাটা, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছি আমরা রেডিয়াস ভেক্টর। আচ্ছা, আপনারা অনেকে যারা যারা অলরেডি স্থানাঙ্ক জ্যামিতি শুরু করেছেন তারা জানেন দুই রকম স্থানাঙ্ক ব্যবস্থা সাধারণত প্রচলিত। একটাকে আমরা বলি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিয়ে আমরা সবকিছু বুঝাই। আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে আর থিটা দিয়ে আমরা জিনিসপত্র এক্সপ্রেস করি। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সাধারণত তখনই কাজে আসে যখন আমরা বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তুকে নিয়ে আলোচনা করতে চাই। তো মানুষ পারফেক্ট না, আমিও পারফেক্ট না, তাই আমার আঁকা এই বৃত্তটাও পারফেক্ট না, অনেকটা ডিম শেপের হয়ে গেছে আমার দেখে মনে হচ্ছে, বাট ধরে নেন এটা একটা বৃত্ত এবং এই বৃত্তের একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা আমরা লাল কালি দিয়ে মার্ক করে বোঝাতে চাই, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এই যে বৃত্তটা আছে, আমরা ধারণা করতে চাই এই বৃত্তাকার পথে, এই বৃত্তের পরিধি বরাবর কোনো একটা বস্তু, ধরেন বস্তুটা দেখতে এরকম, ওটা আরেকটা গোল্লা, সো এই যে বস্তুটা আছে সে ঘুরে আসবে, ঠিক আছে? সে এরকম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসবে। তো ঘুরতে ঘুরতে যেই মুহূর্তে আমি তাকে নিয়ে আলোচনা করছি, সেই মুহূর্তে এই বস্তুটা মনে করেন এ বিন্দুতে আছে, ঠিক আছে? পরিধির মধ্যে এ অবস্থানে আছে বা এ বিন্দুতে আছে। তো আমরা যেহেতু এটা একটা বৃত্তাকার গতিপথ বলছি, বৃত্তাকার গতিপথের কেন্দ্র বলেছি আমরা ও বিন্দুকে, ও বিন্দু থেকে এই এ অবস্থানটার যদি আমরা একটা ভেক্টর দিয়ে এক্সপ্রেস করি, তখন এই ও এ ভেক্টরটাকে আমরা বলবো হচ্ছে রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। একটা বৃত্তাকার গতিপথে পরিধি বরাবর সেই বা বৃত্তাকার পথের কোনো বিন্দুতে বস্তুর অবস্থানটা কেন্দ্রের সাপেক্ষে বোঝানোর জন্য বা মূল বিন্দুর সাপেক্ষে বোঝানোর জন্য আমরা যেই ভেক্টর ব্যবহার করে থাকি তাকেই বলি আমরা ব্যাসার্ধ ভেক্টর। এবং ব্যাসার্ধ ভেক্টর ইজ ওয়ান টাইপ অফ পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। মানে যেটা ব্যাসার্ধ ভেক্টর সেটা অবশ্যই একটা অবস্থান ভেক্টর হিসেবেও আমরা চিন্তা করতে পারি, এন্ড দ্যাট মিনস এটাকেও আমি আবদ্ধ ভেক্টর হিসেবে বলতে পারি। একটা কথা এরকম টাইপের আপনি চিন্তা করতে পারেন, সকল ব্যাসার্ধ ভেক্টরই অবস্থান ভেক্টর, কিন্তু সকল অবস্থান ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর নয়। ছোটবেলায় একটা কথা পড়ছিলাম, আমাদের বইয়ে লেখা ছিল, আমি জানি না আপনারা পড়ছেন কিনা, সকল খারই খারক, সকল খারক খার নয়, এরকম কিছু একটা, বা আমি বোধহয় উল্টায় ফেলছি, আই ডোন্ট নো, ঠিক আছে? সো ওই রকম একটা কথা আসলে আমি এখানে বলতে চাচ্ছি। এনিওয়েজ, তো আশা করি আপনারা এই টপিকটাও বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন, বা আমাদেরকে একটু জানান আপনার যদি কোনো এই সম্পর্কে মতামত থাকে। আমি একটু দেখার চেষ্টা করি যে কোনো কমেন্ট আদৌ আছে কিনা। এখন পর্যন্ত কোনো কমেন্ট আসলে আমি দেখতে পাচ্ছি না, বাট যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এনিওয়েজ, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো আমরা এতক্ষণ ধরে যে অবস্থান ভেক্টরের কথা বলছিলাম, সরি আমি আবারও পরের স্লাইডে চলে গেছি। এনিওয়েজ, এতক্ষণ যে আমরা অবস্থান ভেক্টর ব্যাপারে কথা বলছিলাম সেটা বোঝানোর জন্য আমরা যেই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলছি, সেই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আমরা আরেকবার একটু নিয়ে আসি আমাদের চিত্রে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এবং এক্স অক্ষ এবং এই যে ওয়াই অক্ষ আছে তাদের যে মূল বিন্দু, সেই মূল বিন্দুটাকে আমরা ধরছি হচ্ছে ও। এখন আমরা এটা ইমাজিন করি যে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা নির্দিষ্ট টি ইকুয়ালস টু 0 মুহূর্তে একটা বস্তু এ অবস্থানে আছে। নির্দিষ্ট একটা মুহূর্ত টি ইকুয়ালস টু 0 তে বস্তুটা এ অবস্থানে আছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেছে এবং কিছুক্ষণ সময় পর আমরা দেখলাম বস্তুটা আসলে এখন চলে আসছে
বি বিন্দুতে, টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময় পরে আমার বস্তুটা কোথায় এসেছে? বি বিন্দুতে এসেছে। এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে এই বস্তুর আদি অবস্থান ভেক্টর কোথায়, আমি উত্তর দিব আপনাদেরকে অবস্থান ভেক্টর পড়িয়েছি, সো আপনারা বুঝতে পারতেছেন বস্তুর আদি আ অ ভে, আ অ ভে মানে হচ্ছে আদি অবস্থান ভেক্টর। এই বস্তুর আদি অবস্থান ভেক্টর হচ্ছে ও এ অবস্থান ভেক্টর। এটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর বস্তুটার শেষ অবস্থান ভেক্টর হবে হচ্ছে ওবি, বস্তুটার শেষ অবস্থান ভেক্টর সেটা হবে কোনটা? ওবি। এখন আপনারা যারা যারা ক্লাস 9-10 গতি অধ্যায় পড়েছেন তারা জানেন যে সরণ যেই একটা ভেক্টর রাশি আমরা জানি ডিসপ্লেসমেন্ট, সেই সরণ ইকুয়ালস টু সবসময় হচ্ছে শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান, তাই না? সো যেহেতু আমরা ভেক্টরের রেসপেক্টে বলতেছি, সরণ ভেক্টর বলতেছি, তার মানে আমরা এটাকে এস ভেক্টর দিয়ে প্রকাশ করব, সরণ ভেক্টর ইকুয়ালস টু এখানে আমাদের জন্য ওবি শেষ অবস্থান ভেক্টর এবং ও এ হচ্ছে আদি অবস্থান ভেক্টর। সো ওবি মাইনাস ও এ এটাই হচ্ছে আমাদের জন্য অবস্থান ভেক্টর এবং অবস্থান ভেক্টর কেন বলছি আমি? সরণ ভেক্টর। এবং এই সরণ ভেক্টরটাকে আপনি কি দিয়ে প্রকাশ করবেন? এবি দিয়ে প্রকাশ করবেন, কারণ আপনার বস্তুটা আদি অবস্থান থেকে সরে শেষ অবস্থানে গেছে। সো এবি হচ্ছে আমাদের জন্য এই চিত্র অনুযায়ী সরণ ভেক্টর। ভেক্টর এবি ইকুয়ালস টু আমি বলতে পারবো ভেক্টর ওবি মাইনাস ভেক্টর ও এ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত। এটা খুবই সিম্পল একটা এক্সপ্লেনেশন বা সিম্পল একটা ব্যাখ্যা। যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, আমাদেরকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পার্টে আপনাদের বুঝতে সমস্যা হয়েছে, আমি আবার ক্ল্যারিফাই করার অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা চমৎকার। এর পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকের নাম হচ্ছে সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর, which means বেসিক্যালি যদি একাধিক ভেক্টর আমার একই সরলরেখা বরাবর থাকে তখন তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলি। মনে করেন এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা ফোর্স, এটা আরেকটা ভেক্টর, এই ভেক্টরটা একটা ভেলোসিটি, ঠিক আছে, একটা বল, একটা বেগ, এবং মনে করেন আমি আরেকটা ডিফারেন্ট কালি দিয়ে মনে করেন বোঝাতে যাচ্ছি, এই হচ্ছে গিয়ে আরেকটা ভেক্টর, এটাকে মনে করেন বললাম আমরা একটা ত্বরণ ভেক্টর। ঠিক আছে, তো এই যে তিন রকম ভেক্টর, তিন রকম দৈর্ঘ্যের ভেক্টর, দ্যাট মিন্স তাদের মানও ভিন্ন কিন্তু তারা সবাই একই সরলরেখা বরাবর আছে, তাই আমি এই তিনজন ভেক্টরকে বলবো হচ্ছে সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। আপনাদেরকে আমি গত ক্লাসে ধারক রেখা নিয়ে বলেছিলাম। সো একই ধারক রেখা বরাবর যে সকল ভেক্টর আসলে অবস্থান করে তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারি। ভেরি গুড। এরপর যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। আমাদের এই যে স্মার্ট বোর্ডটা আছে এটা একটা সমতল, এটা আপনারা বুঝতে পারছেন, তার একটা এক্স অক্ষ আছে, তার একটা ওয়াই অক্ষ আছে। তো এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে যে একটা সমতল গঠন করা হয়েছে, এই সমতলের উপর যদি আমি ভিন্ন ভিন্ন মানের ভিন্ন ভিন্ন দিকে বেশ কিছু ভেক্টর নিয়ে কথা বলি, একটু আগে যেরকম তারা সবাই একই সরলরেখা বরাবর ছিল, এখন তারা মনে করেন একই সরলরেখা বরাবর না, এক একজন এক এক দিকে আছে। তারা একই টাইপের ভেক্টর হইতে হবে এরকম নট নেসেসারি। একজন বল হইলো, একজন বেগ হইলো, একজন ত্বরণ হইলো, ঘুরে ফিরে এই ভেক্টর গুলোই আমাদের পরিচিত, তো এগুলো নিয়ে বেশি কথা বলছি। তাই তো যতক্ষণ পর্যন্ত তারা একটা নির্দিষ্ট সমতলে আছে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে বলবো সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। এই সমতলীয় ভেক্টর হওয়ার আরেকটা শর্ত আমরা ভেক্টর গুণন, ক্রস গুণন, ডট গুণন পড়ার সময় পড়বো। ওইখানে একটা ধর্ম আছে, এটা আপনাদেরকে আগে থেকে বলে রাখছি, আপনারা চাইলে গুগল করতে পারেন। এটাকে আমরা বলি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তিনটা ভেক্টরের যদি স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হয়, 0 হয়, তখন আমরা বলি যে তারা একটা সমতলে অবস্থান করছে। কিভাবে হয়, কেন হয়, এটা আমরা আমাদের সামনের ক্লাসগুলোতে বর্ণনা করব। যখন আমি আপনাদেরকে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট পড়িয়ে ফেলবো তখন আপনারা বুঝতে পারবেন, বাট এখন জাস্ট মেনশন করে দিলাম। ঠিক আছে, এনিওয়েজ, এরপর যেই টপিকটা নিয়ে কথা বলবো, যে টাইপ অফ ভেক্টরটা নিয়ে কথা বলবো, তাকে আমরা বলবো হচ্ছে সমবিন্দু ভেক্টর। ইংরেজিতে বলবো কনকারেন্ট ভেক্টরস। মনে করেন আপনারা দুই বন্ধু দুইটা ডিফারেন্ট এলাকায় থাকেন। ধরেন একজন উত্তরার 4 নাম্বার সেক্টরে থাকেন, আর একজন উত্তরার 6 নাম্বার সেক্টরে থাকেন।
তো আপনারা আপনাদের বাসা থেকে জার্নি শুরু করেছেন, তো যে 4 নাম্বার সেক্টরে থাকেন সে মনে করেন এইরকম একটা রোড দিয়ে পাস করছে, তো তার যে সরণ ভেক্টর সেটা আমরা ব্লু ভেক্টর দিয়ে প্রকাশ করছি। আর যিনি 6 নাম্বার সেক্টরে থাকেন তিনি মনে করেন আসলে এইভাবে একটা ইয়েলো লাইন ফলো করে যাচ্ছেন, ঠিক আছে? তো তারা দুজন যাত্রাপথে এমন একটা লোকেশন বা পজিশন আপনারা ক্রস করছেন বা করেন যেই বিন্দুতে আপনারা দুইজনই অবস্থান করছিলেন একটা নির্দিষ্ট সময়ে, একই সময়ও আসতে পারেন বা ভিন্ন ভিন্ন সময়ে আপনারা আসলে ওই বিন্দুতে ছিলেন, এটা আমরা ধরে নিচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো আমরা তাহলে বলতে পারি এই দুইটা সরণ ভেক্টর এই নির্দিষ্ট বিন্দুগামী, তখন আমরা এই দুটো ভেক্টরকে বলবো সমবিন্দু ভেক্টর। দ্যাট ইজ বিকজ আপনারা দুজনই এই বিন্দু ক্রস করেছেন। ডাজন্ট ম্যাটার আপনারা দেখেন দুইটা ভিন্ন বিন্দু থেকে যাত্রা শুরু করেছেন, দুইটা ভিন্ন বিন্দুতে গিয়ে হয়তো আপনারা যাত্রা শেষ করেছেন, কিন্তু স্টিল যেহেতু যাত্রা পথে আপনারা একই বিন্দু ক্রস করেছেন তাই আপনাদের এই দুটো সরণ ভেক্টরকে আমরা সমবিন্দু ভেক্টর বলবো। সো যখন দুটো ভেক্টর বা দুটো ভেক্টরের ধারক রেখা পরস্পরকে ছেদ করে, দুটো ভেক্টর যদি একই বিন্দুগামী হয় বা একই বিন্দু দিয়ে পাস থ্রু করে, তখন আমরা সেই ভেক্টর দুটোকে সমবিন্দু ভেক্টর বলি। ভেরি গুড। এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। এই জায়গায় কিন্তু আবার একটা স্পেশাল শর্ত থাকবে, এরাও সমবিন্দু হিসেবে চিন্তা করতে পারেন, কিন্তু যেহেতু বলা হয়েছে সমপ্রারম্ভিক বা কো ইনিশিয়াল ভেক্টর, তার মানে এই দুটো ভেক্টর যাদের কথা বলা হচ্ছে, একটা ভেক্টর মনে করেন পি ভেক্টর আর একটা ভেক্টর মনে করেন কিউ ভেক্টর, ঠিক আছে? এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর তাদের আদি বিন্দু ঠিক একই বিন্দুতে একই জায়গায় অবস্থান করবে, বুঝতে পারছেন? সো দ্যাট ইজ ওয়াই যখন তারা একই বিন্দুতে থাকবে, একই জায়গায় থাকবে, মানে একই জায়গা থেকে শুরু হবে, আদি বিন্দু যখন দুজনেরই একই বিন্দু থেকে শুরু হবে তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর, ঠিক আছে? হয়তোবা মাঝখানের কিছু অংশ আপনারা খেয়াল করেননি বা পাননি, আমাদের নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, বাট আমি চেষ্টা করছি আপনাদের সাথে কোঅপারেট করার জন্য, আপনারাও কোঅপারেট করেন, আমাদেরকে জানান যে আপনারা যদি আসলে ক্লাসটা ঠিকঠাক মতো দেখতে না পান তাহলে আসলে কোনো মানে আমাদেরকে জানান, পরবর্তীতে আমি ইনশাল্লাহ অবশ্যই এই ক্লাসটা রেকর্ডেড অবস্থায় আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এনিওয়েজ সো এই গেল হচ্ছে আমাদের সমপ্রারম্ভিক ভেক্টরের কথা। এবার আমরা যেই টপিকটার কথা বলবো সেটা হচ্ছে পোলার ভেক্টর। পোলার ভেক্টরের যে ধারণাটা এটা আসলে অনেকের জন্য একটু নতুন, পোলার ভেক্টরের যে ধারণাটা সেটা অনেকের জন্য একটু নতুন, সো একটু কেয়ারফুলি খেয়াল করেন। আমরা এতক্ষণ যে সরণ ভেক্টরের কথা বলছি বারবার করে, ধরেন কোনো একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই বস্তুটা বি বিন্দুতে গিয়েছে, তাহলে এ থেকে বি পর্যন্ত এই যে বস্তুটা অতিক্রম করলো তার যে সরণ হইল, বস্তুটা কিন্তু ফিজিক্যালি একটা নির্দিষ্ট মুহূর্তে এ বিন্দুতে ছিল, কিছুক্ষণ পর বস্তুটা ফিজিক্যালি বি বিন্দুতে আছে এবং এই বস্তুটা এ থেকে বি পর্যন্ত যে রাস্তাটা সে ফিজিক্যালি ক্রস করেছে, তাই না? আমি কিন্তু ধরেন একটা ড্রোন থেকে যদি দেখি যে বস্তুটা আগাইতেছে বা একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে এ থেকে বি পর্যন্ত, আমি কিন্তু দেখতে পারবো, বুঝতে পারবো ফিজিক্যালি ভদ্রলোক এ থেকে বি থেকে আছে, তাই না? সো এইরকম যে সকল ভেক্টর একটা আদি বিন্দুতে প্রকৃতপক্ষে ফিজিক্যালি শারীরিকভাবে অবস্থান করে, বি বিন্দুতে বা শেষ বিন্দুতে শারীরিকভাবে যায় এবং পুরো সরল রেখাটা সে এরকম ফিজিক্যালি ক্রস করে, এক পোল থেকে আরেক পোল, একটা নির্দিষ্ট প্রান্ত থেকে আরেকটা নির্দিষ্ট প্রান্তে ভেক্টরটা প্রকৃতপক্ষে অতিক্রম করে, তাদেরকেই আমরা বলি হচ্ছে পোলার ভেক্টর বা পোলার ভেক্টরস আর কি আসলে, ঠিক আছে? পোলার ভেক্টরস এর আর কোনো বাংলা ভালো টার্ম আমি পাই নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা ভালো টার্মে নিয়ে আসি নাই। বাট এইরকম ভেক্টরের উদাহরণ কারা কারা? আপনি ত্বরণকে বলতে পারেন এরকম একটা ভেক্টর, যে কোনো একটা এ বিন্দুতে বেগের একরকম মান ছিল, বি বিন্দুতে অন্যরকম বেগের মান আছে। অথবা আপনারা সরণকে এরকম একটা ভেক্টর বলতে পারেন, আপনারা বলকে এরকম একটা ভেক্টর বলতে পারেন, যে এ বিন্দুতে বল প্রয়োগ করা শুরু হয়েছে, বি বিন্দু পর্যন্ত বলটা কাজ করছে, এটা আপনারা
দেখতে পারেন, বলতে পারেন, ফিজিক্যালি রিলেট করতে পারেন। সো এই যে বল, ত্বরণ, সরণ, এদেরকে আপনারা পোলার ভেক্টর নামে ডাকবেন, কারণ তারা এক পোল থেকে আরেক পোল পর্যন্ত যায়, মানে এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত ফিজিক্যালি তারা যায়। বুঝতে পারছেন? ওকে, আরেক ধরনের ভেক্টর আছে, তাদেরকে আমরা বলি অক্ষীয় ভেক্টর বা এক্সিয়াল ভেক্টর। ঠিক আছে, অক্ষীয় ভেক্টর বা এক্সিয়াল ভেক্টর গুলো একটু ভিন্ন প্রকৃতির, সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন আপনার কাছে এরকম একটা রড আছে, ঠিক আছে, এই রডের এক প্রান্ত, আসলে রড দিয়ে না চিন্তা করে আপনি আপনার বাসার দরজাও চিন্তা করতে পারেন, যেটা আপনার বাসার দরজা, দরজার এই যে বাম পাশে একটা হলুদ রঙের কবজা দিয়ে লাগানো আছে। আমি কি করলাম, দরজার এক প্রান্তে একটা বল প্রয়োগ করলাম দরজাটা খোলার জন্য। যেহেতু এই হলুদ প্রান্তটাতে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটা কবজা লাগানো আছে, নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই পাশে কবজাটা একটা সমান এবং বিপরীত মানের প্রতিক্রিয়া ক্রিয়েট করবে, এফ, তাই না? অ্যাজ আ রেজাল্ট আপনারা কিন্তু চিন্তা করতে পারতেছেন না, আশা করি, যে এই দরজাটা আপনি দিকে ধাক্কা দিচ্ছেন না, সে এরকম করে খুলে যাবে, ওপেন হয়ে যাবে, তাই না? সো এই যে সে একটা ঘূর্ণন সৃষ্টি করলো, রোটেশন ক্রিয়েট করলো, সেই রোটেশনটা কেন ক্রিয়েট হয়েছে জানেন? রোটেশনটা এই জন্য ক্রিয়েট হয়েছে বিকজ এই যে দুইটা সমান পরিমাণ বল, তাদের মধ্যবর্তী একটা গ্যাপ আছে আর, এই আর এবং এফ দুইটা ভেক্টর, এই দুটাকে ক্রস প্রোডাক্ট করি আমরা। ক্রস প্রোডাক্ট হচ্ছে দুটো ভেক্টরকে যখন আমরা ভেক্টর গুণনে নেই তখন তাদেরকে আমরা ক্রস প্রোডাক্ট বলি, এটা নিয়ে সামনে আমরা বলবো। এবং এই যে আর ক্রস এফ বলতেছি, আর এখানে একটা ব্যাসার্ধ ভেক্টর হিসেবে কাউন্ট হবে, এফ এখানে একটা বল ভেক্টর হিসেবে কাউন্ট হবে, এবং আর ক্রস এফ করলে আমরা টর্ক বলে একটা নতুন রাশি পাই। এই যে ঘূর্ণনের জন্য যে দায়ী রাশিটা, সেটাকেই আমরা টর্ক বলি। ঠিক আছে, এখন এই টর্কটা আসলে কোন অক্ষ বরাবর কাজ করে জানেন? যদি আমরা এখানে এই স্ক্রিন থেকে বাইরের দিকে চিন্তা করে নেই, আপনি তাহলে বুঝেন এই দরজাটাকে ঘুরালে সে এই অক্ষকে কেন্দ্র করে অক্ষ বরাবর ঘুরে আসবে, এবং এই যে টর্কের ডিরেকশনটাও আমাদের অক্ষ বরাবর বাইরের দিকে। বুঝাইতে পারছি? সো দিস ইজ বাই টর্ক যেই রাশিটা, সেই রাশিটা একটা অক্ষীয় ভেক্টর, বিকজ সে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর কাজ করে। আমি যে বল প্রয়োগ করছি সে কিন্তু আমার বাইরের দিকে, আমার বলটা প্রয়োগ করা হয়েছে আমাদের এই কাঠামো অনুযায়ী ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে। আবার এই যে ব্যাসার্ধ ভেক্টর যেটা আছে, সেটা ডিরেকশনটা হবে এক্স অক্ষ বরাবর ডান দিকে, কিন্তু টর্কের যে ডিরেকশন সেটা হবে জেড অক্ষ বরাবর। এটা আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুল বা ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে পরে ব্যাখ্যা করব। অনেক কিছুই আমরা পরে বলবো বলছি, কারণ আসলে এখন এই শর্ট টাইমের মধ্যে এত কথা বলা সম্ভব না। বাট এটা জাস্ট ইমাজিন করেন, মাথার উপরে ফ্যান চালাই দিচ্ছেন আপনার বাসায়, ফ্যান নিচের দিকে সরাসরি বাতাস দিচ্ছে, মানে ফ্যানের পাখা ঘুরছে কিন্তু এক্স ওয়াই সমতলে, তাই না? কিন্তু বাতাসটা বা এক্স ওয়াই না, এক্স জেড সমতলে। এটা যদি জেড অক্ষ ধরেন, এটা যদি এক্স অক্ষ ধরেন, জেড এক্স সমতলে ফ্যান ঘুরছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর নিচে ধাক্কা দিচ্ছে বাতাস। ফ্যানের কোনো কণা কিন্তু ওয়াই অক্ষ বরাবর নাই বা কোনো প্রভাব ফেলছে না। সো এই যে বাতাস যেই দিকে লাগছে সেই দিকটা হচ্ছে এক্সিয়াল, একটা অক্ষ বরাবর বাতাস লাগছে। দ্যাটস ওয়াই বাতাস লাগার দিকটাকে আমরা বলবো হচ্ছে অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, এক্সিয়াল ভেক্টর। এনিওয়েজ, সো এক্সিয়াল ভেক্টর কারা? যারা আসলে ফিজিক্যালি এরকম কোনো একটা নির্দিষ্ট প্রভাব ফেলছে না ধারক রেখা বরাবর, কিন্তু দেয়ার ইজ অ্যান ইফেক্ট আপনার ওই এক্স অক্ষ বা অক্ষের সমতলে হচ্ছে, তাকেই আমরা বলবো হচ্ছে এরকম অক্ষীয় ভেক্টর বা এক্সিয়াল ভেক্টরস। এন্ড ফাইনালি রিসিপ্রোকাল ভেক্টর বা বিপ্রতীপ ভেক্টর বলে একটা টাইপ আছে, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউতে আমি একবার আসতে দেখেছি যে কোনটা রিসিপ্রোকাল ভেক্টর বা কোনটা বিপ্রতীপ ভেক্টর। তো সেটা বোঝানোর জন্য আপনাদের আমি জাস্ট একটা ফর্মুলা বলে দিব। রিসিপ্রোকাল ভেক্টর, ধরেন আমার কাছে কোনো একটা ভেক্টর দেওয়া আছে এ, একটা এ ভেক্টর আমার কাছে দেওয়া আছে, তাহলে সেই এ ভেক্টরের মান কত হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। এ ভেক্টরের মান হবে হচ্ছে এ। সো আমরা যদি এ ভেক্টরের একটা বিপ্রতীপ ভেক্টর বা রিসিপ্রোকাল ভেক্টর বের করতে চাই, এ রিসিপ্রোকাল ভেক্টর ইকুয়ালস টু, সূত্র হবে অবশ্যই সেটা ভেক্টর হবে, সূত্র হচ্ছে ভেক্টরটাকে তার মানের বর্গ দিয়ে ভাগ করে ফেলবো।
তাহলেই আমি যেই ভেক্টরটা পাবো তাকেই বলবো আমরা বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। একটা সিম্পল উদাহরণ দেই। মনে করেন আমার কাছে একটা ভেক্টর বলা আছে, ভেক্টর এ, সেটা দেখতে এরকম 5i ক্যাপ। 5i ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর 5 ঘর ঘুরে গেছে বা 5 ঘর এগিয়ে গেছে, তাই না? সো এই এ ভেক্টরের জন্য যদি আমরা একটা রেসিপ্রোকাল ভেক্টর ব্যবহার করতে চাই, রেসিপ্রোকাল বের করতে চাই, তাহলে আমি 5i ক্যাপ কে কত দিয়ে ভাগ করব? 25 দিয়ে ভাগ করব। 5 স্কয়ার 25। সো 5 আর 25 কাটাকাটি করে নিচে 5 চলে আসে। আমরা তখন বলবো রেসিপ্রোকাল ভেক্টর বা বিপ্রতীপ ভেক্টরটা হচ্ছে 1/5i ক্যাপ। বুঝতে পারছেন? সো যদি একটা ভেক্টর হয় 5i ক্যাপ, তার বিপ্রতীপ ভেক্টর হবে 1/5i ক্যাপ। এটাই হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। এটা আমরা ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর জিওমেট্রিতে কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সামনে কাজে লাগবে। আমি জানি না যে মানে এমসিকিউ তে আপনারা কতটুকু হ্যান্ডেল করতে পারবেন। এই রেসিপ্রোকাল ভেক্টর নিয়ে আমরা সামনে আরো কথাবার্তা বলবো, কি করে মান বের করতে হয় এগুলো দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এনিওয়েজ এখন আমরা যেই টপিকটায় আসবো সেটা হচ্ছে ভেক্টর যোগের সূত্রসমূহ। আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে ভেক্টর রাশি হওয়ার জন্য যে 3টা শর্ত লাগে, একটা হচ্ছে রাশির মান থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে রাশিটার একটা দিক থাকতে হবে, এবং তৃতীয়ত যে সকল রাশি ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলবে তাদেরকেই আমরা বলবো ভেক্টর রাশি, তাই তো? তো ভেক্টর যোগের সূত্রসমূহ নিশ্চয়ই স্পেশাল কিছু একটা, যার জন্য আসলে আমাদের মানে ভেক্টর যোগের সূত্র মানতে হবে এরকম টাইপের একটা ডিসিশন নিতে হচ্ছে, তাই না? সো সেই ভেক্টর যোগের সূত্রগুলো দেখতে কেমন সেটাই আমাদের আজকের এখনকার মূল আলোচ্য বিষয়। তো এনিওয়েজ আমরা মনে করেন ধরে নেই যে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে আপনি আপনার বাসা থেকে বেরোচ্ছেন, বাসা থেকে বের যখন হচ্ছেন t=0 মুহূর্তে আপনি তখন এ বিন্দুতে আছেন। ধরে নেন আপনি তখন সেই মুহূর্তটাতে এ বিন্দুতে আছেন। এ বিন্দু থেকে আপনি সোজা হেঁটে কিছুক্ষণ সময় পর আপনি বি বিন্দুতে আসলেন। সো তাহলে আমি বলবো যে আপনার সরণ হয়েছে এ থেকে বি বরাবর। তার কিছুক্ষণ পর আমরা আপনাকে দেখলাম যে বি থেকে সি এর দিকে একটা টার্ন নিয়েছে রাস্তা, আপনি সেই বি থেকে সি বরাবর চলে গেছেন। ঠিক আছে, এবং সি বিন্দুতে গিয়ে আমরা বলছি আমাদের যে পর্যবেক্ষণ টিম আছে তারা তাদের কাজ বন্ধ করে দিছে, তাদের লাঞ্চ টাইম হয়েছে, তারা কাজ বন্ধ করে দিছে। দ্যাট মিনস আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছেন, বি বিন্দুতে আসছেন, তারপর টার্ন নিয়ে সি বিন্দুতে গেছেন। সো যদি আমাদের কাছে কেউ জিজ্ঞেস করে আপনার সম্পর্কে আপনি কি করছেন, আমাদের উত্তর খুবই সিম্পল হবে। আমরা বলবো যে যার কথা আপনি জিজ্ঞেস করতেছেন সে আসলে এ থেকে সি পর্যন্ত গেছে। কি করছেন আপনি? আপনি এ থেকে সি পর্যন্ত গেছেন। যদি আমরা এখন আপনাকে ফলো আপ কোয়েশ্চেন করি বা আমাদেরকে ফলো আপ প্রশ্ন করা হয় যে আপনি এ থেকে সি তে কি করে গেছেন, সেটার উত্তর হিসেবে আমরা তারপর বলবো যে আপনি আগে এ থেকে বি পর্যন্ত রাস্তা ফলো করেছেন, তারপর আপনি বি থেকে সি পর্যন্ত রাস্তা ফলো করেছেন। এ বি আর বি সি দুটো রাস্তা মিলিয়ে দুটো স্টেপ ক্রস করে আপনি এ থেকে সি তে এসেছেন। এটাই বলবো না? এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো বর্ণনাটা একটা ত্রিভুজের সাথে শেপে মিলে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা যে এই যে জায়গায় আমরা যে সরণ ভেক্টরের কথা বলছি, সেই সরণ ভেক্টরের মধ্যে এবি যেই ভেক্টরটা আছে সেটা প্রথমে এসেছে, আমাদের আলোচনায় প্রথমে এসেছে, এবং বিসি যেই ভেক্টরটা আছে সেটা তার পরে এসেছে, বা তাকে আমরা দ্বিতীয় ভেক্টর বলবো আমাদের এই আলোচনায়, তাই বলবো না? এবং এটা বোঝার একটা উপায় হচ্ছে আপনারা যদি একটু কষ্ট করে এই বি বিন্দুটার দিকে তাকান, বি বিন্দুটা আমাদের এবি ভেক্টরের শেষ বিন্দু কিন্তু বিসি ভেক্টরের শুরুর বিন্দু। এবির বি বিন্দুটাতে এবি ভেক্টর শেষ হয়েছে, বিসি ভেক্টরটা বি বিন্দু থেকে শুরু হয়েছে। সো বি এমন একটা বিন্দু তাকে আমরা ক্রমবিন্দু নাম দিতে পারি। ক্রমবিন্দু এই জন্য কারণ এই পুরা সিস্টেমে কে আগে আসছে কে পরে আসছে সেটা আমাদেরকে বি বিন্দু বুঝাই দিচ্ছে। এই ইকুয়েশনটা দেখলেই আমরা বুঝতে পারবো। সো প্রথমে একটা ভেক্টর আসছে, শেষ হয়েছে, তারপরে আরেকটা ভেক্টর আসছে, শেষ হয়েছে। এ থেকে শুরু হয়েছিল পুরা সিস্টেম,
এ থেকে শুরু হয়েছিল পুরো সিস্টেম এবং সেটা শেষ হয়েছে সি তে। এ থেকে শুরু হয়ে শেষ হয়েছে কোথায়? সি তে। দ্যাট ইজ ওয়াই আমি এই ঘটনার ফলাফলও বলছি কোথায়? এ থেকে সি পর্যন্ত। এই পুরো সিস্টেমটাকে যেহেতু আমরা এভাবে লজিক্যালি ব্রেকডাউন করে ব্যাখ্যা করতে পারি, তাই এই সূত্রকে আমরা বইয়ে পড়ব ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ইংরেজিতে বললে বলবো ল অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা ল অফ ট্রায়াঙ্গেল। এবং এই ল অফ ট্রায়াঙ্গেলের হওয়ার জন্য, মানে এই ল অফ ট্রায়াঙ্গেল পর্যন্ত আসার জন্য আমাদেরকে বেশ কিছু শর্ত মেনটেন করতে হবে। মানে এমনি এমনি আমরা কিন্তু ল অফ ট্রায়াঙ্গেল বলতে পারি না। প্রথম শর্ত হচ্ছে মিনিমাম, মানে ভেক্টর যোগের কথা বলছি না, ভেক্টর যোগের কথা বলছি। সো যোগের জন্য মিনিমাম কয়টা ভেক্টর লাগে? যোগের জন্য মিনিমাম দুইটা ভেক্টর লাগে। সো ত্রিভুজ সূত্রে অবশ্যই আমার দুইটা ভেক্টর লাগবে। আবার একটা কথা আছে, এটা আসলে যোগের জন্য দুইটা মিনিমাম ভেক্টর, ত্রিভুজ সূত্রের জন্য দুইটা ভেক্টরই আপনি যোগ করতে পারবেন, এর বেশি ভেক্টর আপনি যোগ করতে পারবেন না ত্রিভুজ সূত্রে। এবং এই দুইটা ভেক্টরকে আমরা বলবো হচ্ছে উপাংশ ভেক্টর। আমি আবারও বলছি, ত্রিভুজ সূত্রে শুধুমাত্র দুইটা ভেক্টরই যোগ করা যায়, আর যে কোনো যোগের জন্য মিনিমাম দুইটা ভেক্টর লাগে। সো ত্রিভুজ সূত্র হচ্ছে বেসিক্যালি সব থেকে বেসিক সূত্র ভেক্টর যুগের। প্রথম শর্ত দুইটা ভেক্টর লাগবে, যাদেরকে আমরা উপাংশ ভেক্টর বা ইংরেজিতে বললে বলবো কম্পোনেন্ট ভেক্টর। ঠিক আছে, দ্বিতীয় শর্তটা হচ্ছে অবশ্যই এই ভেক্টর গুলোকে সমজাতীয় ভেক্টর হইতে হবে। এই ভেক্টর গুলো যদি ভিন্ন জাতীয় হয়, তার মানে বলের সাথে ত্বরণ যদি যোগ করতে যান, হবে না। ঠিক আছে, সো প্রথম শর্ত হচ্ছে আমার অবশ্যই দুইটা ভেক্টর লাগবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ভেক্টর গুলোকে কি হতে হবে? সমজাতীয় ভেক্টর বা হোমোজিনিয়াস ভেক্টর হইতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে ভেক্টর গুলো বা ভেক্টর সমূহ ক্রম মেনে চলবে। কি করবে? ক্রম মেনে চলবে। দ্যাট মিনস কেউ আগে আসবে, কেউ পরে আসবে। যখন আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রের কথা বলবো, একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত এ থেকে বি পর্যন্ত আমার ভদ্রলোক যাত্রা না করছেন, এ থেকে বি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভদ্রলোক যাত্রা না করছেন, তিনি বি পয়েন্ট পাবেন না। সুতরাং বি থেকে সি পর্যন্ত যাওয়া সম্ভব না। বুঝাইতে পারছি? সো দিস ইজ ওয়াই এখানে ক্রম ফলো হয়েছে, আগে এ থেকে বি, তারপর বি থেকে সি। অ্যাজ এ রেজাল্ট আমার লব্ধি হয়েছে এ থেকে সি পর্যন্ত। বুঝাইতে পারছি? সো এই তিনটা শর্ত আমার ত্রিভুজ সূত্রের জন্য অবশ্যই মেইনটেইন করতে হবে। ত্রিভুজ সূত্র ফেলার জন্য পূর্ব শর্ত। যখন এই তিনটা শর্ত আপনারা মেনে ফেলবেন, তখন আপনি আসলে ত্রিভুজ সূত্রটাকে এইভাবে লিখতে পারেন যে যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর, ঠিক আছে, আমরা যে ত্রিভুজ এবিসি দেখে এসেছি একটু আগে, আপনারা খেয়াল করলে দেখবেন ত্রিভুজ এবিসি এর এবি আর বিসি দুইটা সন্নিহিত বাহু। সো যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয়, আই এম সো সরি আমার হাতে লেখা খারাপ, একটু বুঝে নিয়েন, হ্যাঁ, দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে, আমি গুরুচণ্ডালী দোষ করতেছি, এখানে বাংলা ইংলিশ মিলিয়ে লিখতেছি, আপনারা পরীক্ষায় এই কাজ করেন না। জাতীয় ভেক্টর রাশিকে মানে কমা দিকে এবং ক্রমে, মানে দিকে এবং ক্রমে প্রকাশ করা হয়, তাহলে তৃতীয় বাহুটি কোথাকার তৃতীয় বাহু? এই ত্রিভুজেরই তৃতীয় বাহুটি লব্ধির উপাংশ যোগ করে নতুন যে ভেক্টর পাওয়া যায় তাকেই বলে লব্ধি। তৃতীয় বাহুটি লব্ধির মান ও দিক বিপরীত ক্রমে প্রকাশ করবে। লব্ধির মান ও দিক বিপরীত ক্রমে
প্রকাশ করবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাইয়া, এই সূত্রে যে লিখেছি, এই যে স্টেটমেন্টটা যে লিখেছি, এই স্টেটমেন্টে অবশ্যই দুটি সন্নিহিত বাহু বরাবর এই কথাটা বলতে হবে। ওকে, দুটি সন্নিহিত বাহু বরাবর এই কথাটা বলতে হবে, দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে এই কথাটা বলতে হবে, মানে, দিকে এবং ক্রমে কথাটা বলতে হবে, এবং লাস্টে তৃতীয় বাহু যে বিপরীত ক্রমে প্রকাশ করে তাও বলতে হবে। ঠিক আছে, তার কারণ কি, যদি আমি একটু প্রিভিয়াস স্লাইডে চলে আসি, দেখেন এখানে আমি এ বি আর বিসি যখন যোগ করছি, আমি যে একটা ত্রিভুজের তিনটা বাহুর নামকরণ যখন করি, আমরা একটা লুপে চলি, সার্কেলে চলি। খেয়াল করে দেখেন, আমরা এই জায়গাটাতে আসলে এ থেকে বি, বি থেকে সি এভাবে ঘুরছি, এ বি তারপর বিসি, এরকম কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনে গেলে তৃতীয় বাহুটার নাম হওয়া উচিত হচ্ছে সি থেকে এ। আপনি এ থেকে বি পর্যন্ত বাহুর নাম বলছেন, বি থেকে সি পর্যন্ত বাহুর নাম বলছেন, তাহলে সি থেকে এ পর্যন্ত আপনার বাহুর নাম হওয়া উচিত। কিন্তু লব্ধি আসতেছে আমাদের জন্য এ থেকে সি, এ থেকে বি যেই দিক, বি থেকে সি একই দিক, কিন্তু এ থেকে সি আমার জন্য বিপরীত দিক। বুঝতে পারছেন, বিপরীত ক্রমে, এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা এখানে বিপরীত ক্রম কথাটা ইউজ করব, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, যেখানে আমরা দুইটা ভেক্টর যোগ করতেছি, মাত্র দুইটা ভেক্টর যোগ করতেছি। তো তারপরে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আল্লাহর দুনিয়ায় কি মাত্র দুইটা ভেক্টরই যোগ করতে হবে সব সময়? যদি তিনটা ভেক্টর, চারটা ভেক্টর, 10টা ভেক্টর যোগ করতে বলে, তখন আমরা কি করব? সেই জায়গায় আমরা কি করব, ওই কথার উত্তরটা যেন দিতে পারি, বুঝতে পারি, তার জন্য আমরা আবার সেই আগের উদাহরণে চলে যাব। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, বাসা থেকে বের হয়ে আপনি বলছেন দু চোখ যেদিকে যায় চলে যাব। সো টি থেকে টি ইকুয়ালস টু 0 থেকে আপনি এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছেন, আপনার দু চোখ সোজা গিয়েছে, আপনি সোজা চলে গেছেন এ থেকে বি পর্যন্ত। এরপর আপনি দেখলেন আপনার দু চোখ বি থেকে সি পর্যন্ত যাচ্ছে, সো আপনি বি থেকে সি পর্যন্ত রাস্তা অতিক্রম করলেন। তারপর আপনি আবার দেখলেন আপনার সামনে আরেকটা রাস্তা আসলো যেটা সি থেকে ডি পর্যন্ত, আপনি সি থেকে ডি পর্যন্ত চলে গেলেন। আপনি আবার দেখলেন আপনার সামনে আরেকটা রাস্তা আসলো যেটা ডি থেকে ই পর্যন্ত, আপনি ডি থেকে ই পর্যন্ত চলে গেলেন। সো টোটাল আপনি 4টা রাস্তা অতিক্রম করেছেন, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আর ডি থেকে ই পর্যন্ত রাস্তা অতিক্রম করেছেন। সো এই যে 4টা রাস্তা অতিক্রম করলেন, এরপর যদি আমি বলি যে আমার ওই যে পর্যবেক্ষণ টিমের কাছে আবার কোনো ডাটা নাই, ড্রোন ফেল করছে, তাহলে আমার কাছে কি ডাটা আছে? আপনি এ থেকে ই পর্যন্ত গেছেন, এটাই হচ্ছে আপনার লব্ধি বা রেজাল্টেন্ট। সো আমরা তখন বলবো ভেক্টর এ ই হচ্ছে আমাদের জন্য লব্ধি, এবং ভেক্টর এ ই ইকুয়ালস টু কত? প্রথমটা আসবে এ বি, সো প্রথমটা হচ্ছে এ বি, তারপর কোনটা আছে? ভেক্টর বিসি, দ্বিতীয় ভেক্টর হচ্ছে আমাদের জন্য বিসি, তারপর কোনটা আছে? ভেক্টর সিডি, এবং ফাইনালি কোনটা আছে? ভেক্টর ডিই। 4টা ভেক্টর যোগ করে আমি ফাইনালি আমার লব্ধি পাচ্ছি ভেক্টর এই। এটাই হচ্ছে আমাদের জন্য বহুভুজ সূত্র। এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো বহুভুজ সূত্র। যদি আমরা ইংরেজিতে বলতে চাই, ইংরেজিতে বলবো এটাকে আমরা ল অফ পলিগন। শুধু পলিগন লিখলাম, ল অফ কথাটা লিখলাম না, আলসেমি লাগছে, আপনারা লিখে নিয়েন। এটাকে বলবো আমরা ল অফ পলিগন। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এই হচ্ছে ভেক্টর যোগের সেই সূত্র যেটা দিয়ে আমি 2 এর অধিক ভেক্টর যোগ করছি, কিন্তু এখানেও আমরা ক্রম ফলো করছি। আগে এ বি আসবে, তারপর বিসি আসবে, তারপর সিডি আসবে, এবং ফাইনালি তারপর ডিই আসবে। ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত বিসি আসবে না, বিসি যখন শেষ হচ্ছে সেখান থেকে সিডি শুরু হবে, সিডি যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ডিই শুরু হবে। ঠিক আছে, এখানেও ক্রমবিন্দু আছে, রাদার এখানে 3টা ক্রমবিন্দু আছে, বি একটা, সি একটা, এবং ডি আরেকটা। বুঝতে পেরেছি? So this is how the whole thing connects together. আরেকটা জিনিস এখানে কিন্তু আসলে আপনি যদি একটু ত্রিভুজ সূত্রটাকে মানে এক্সপ্যান্ড করেন, যে এ বি আর বিসি এই দুইটা ভেক্টরের যোগফল কিন্তু আসলে বলা যায় এসি। আবার যখন আপনি এসি পাচ্ছেন,
এসি ভেক্টরের সাথে আপনি যদি সিডি ভেক্টর যোগ করেন আপনি পেয়ে যাবেন হচ্ছে ভেক্টর এডি, আর এডি ভেক্টরের সাথে ডি ভেক্টর যোগ করলে আপনি পেয়ে যাবেন এই। সো তিনবার ত্রিভুজ সূত্র রিপিট করলে আমার কাছে কিন্তু লব্ধি এই চলে আসে, তাই না? সো আলটিমেটলি এই পুরো ব্যাপারটা ত্রিভুজ সূত্র থেকে শেখা প্যাটার্নের উপর বেস করেই আমরা নিয়ে আসতেছি, কিন্তু স্টিল ভেক্টর যোগের সব অ্যান্সার আমাদের কাছে আসলে আসে না এই কারণে, কারণ অনেক সময় এরকম সিচুয়েশনও ঘটে যখন আমরা জানতে চাই বা বলি যে হোয়াট ইফ আমার কাছে এখন দুইটা ভেক্টর আছে তারা একই সময়ে ক্রিয়াশীল। ওই যে কো-ইনিশিয়াল বা সমপ্রারম্ভিক বিন্দু পড়িয়েছি না, ওই জায়গাটা চিন্তা করেন যে যদি আমরা বলি যে একই সময়ে ক্রিয়াশীল কিছু ভেক্টর আমাদের কাছে আছে, তাদের মধ্যে আমরা কিভাবে বের করবো? কারণ সেটা নিশ্চয়ই আমরা ত্রিভুজ সূত্র দিয়ে বের করতে পারবো না। একই সময় ক্রিয়াশীল মানে কি? এই মুহূর্তে একসাথে দুইটা ভেক্টর কাজ করতেছে। ধরেন যদি দুইটা ভেক্টরের কথা বলা হয়, দুইটা বল কাজ করতেছে। ধরেন এই যে এই মুহূর্তে আমি মাটিতে দাঁড়িয়ে আছি, আমার ওজনের জন্য একটা ওজনের সমান পরিমাণ বল আমি মাটির উপর দিচ্ছি, আবার মাটিও কি করছে আমাকে একটা প্রতিক্রিয়া বল দিয়ে উপরে ধরে রেখেছে। নিউটনের থার্ড ল, প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। দুইটা বল একই মুহূর্তে পুরো সিস্টেমের উপর ক্রিয়াশীল, তাই না? সো এদের যদি আমি লব্ধি বের করতে চাই তখন কিন্তু আমি ত্রিভুজ সূত্র এই জন্য অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ একটা বল শেষ হওয়ার পরে আরেকটা বল আসতেছে না, দুটো বল একই মুহূর্তে কাজ করছে। তো সেই সিচুয়েশনটাকে সলভ করার জন্য আমাদের সামান্তরিক সূত্র নিয়ে কথা বলতে হয়, কিন্তু সামান্তরিক সূত্রটা বিল্ড করার জন্য আমরা একটু ত্রিভুজ সূত্র ইউজ করব, কারণ ত্রিভুজ সূত্র হচ্ছে আমাদের সব থেকে বেসিক সূত্র। সো মনে করেন ত্রিভুজ সূত্রতে আমরা কি দেখেছিলাম, যদি একটা ভেক্টর থাকে এ বি, এ থেকে বি পর্যন্ত, এটাকে মনে করেন আমি এখন পি ভেক্টর নাম দিলাম। আরেকটা ভেক্টর যদি হয় আমাদের কাছে বিসি, এটাকে আমরা মনে করেন কিউ ভেক্টর নাম দিলাম। তাহলে এ বি আর বিসি ভেক্টর যোগ করলে আমাদের কাছে যে লব্ধিটা আসবে সেই লব্ধিটা আসা উচিত হচ্ছে এসি। এই লব্ধিটাকে আমরা মনে করেন আর ভেক্টর নাম দিলাম। এইবার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই বিন্দু থেকে আমরা যদি বিসি ভেক্টরের একটা সমান ভেক্টর অঙ্কন করি, যে সমান ভেক্টরটা হবে এবি। আপনারা জানেন সমান ভেক্টর হওয়ার জন্য শর্ত কি কি আমরা বলেছি গত ক্লাসে, প্রথম ক্লাসে। না দেখে থাকলে আমাদের লিংকটা কমেন্টে পিন করা আছে, প্রথম ক্লাসে দেখে নিন। তো সমান ভেক্টরের ধারণা অনুযায়ী যদি এ বিন্দু থেকে আমি একটা সমান্তরাল বাহু টানি বিসি এর, এবং যদি বলি সেটা বিসি এর একই পরিমাণ দৈর্ঘ্য আছে এবি, তাহলে এডি ভেক্টরটাকেও আমরা কিউ ভেক্টর বলতে বাধ্য হব সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী। আবার আমরা যদি ডি থেকে সি পর্যন্ত এমন ভাবে যোগ করে দেই যেন ভেক্টর এবি এর সমান, অর্থাৎ পি ভেক্টরের সমান আমরা বিসি লাইনটাকে বলছি, বিসি ভেক্টরটাকে বলছি, তাহলে আমাদের ওই ফ্লিপ সাইডে স্যান্ডউইচের আরেকটা মিসিং অংশ চলে আসে, যেটাকে আপনারা নাম দিতে পারেন ত্রিভুজ এ ডি সি। এখন দেখেন আমার কাছে খেলার জন্য দুইটা ত্রিভুজ আছে। এই পাশে আছে আমাদের কাছে ত্রিভুজ এ বি সি, আর ওই পাশে আছে আমাদের কাছে ত্রিভুজ এ ডি সি। দুটো ত্রিভুজ আছে আমাদের কাছে, তাই না? আচ্ছা, ভেরি গুড। সো আমি যদি ত্রিভুজ এ বি সি এই অংশে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, আমি বলবো ভেক্টর এ বি প্লাস ভেক্টর বিসি ইকুয়ালস টু হচ্ছে ভেক্টর এসি, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগ করলে আমরা আর ভেক্টরকে পাবো, তাই না? এটা আমরা দেখতেই পাচ্ছি, বুঝতেই পারছি। এবার যদি আমরা ত্রিভুজ এ বি সি অনুযায়ী চিন্তা করি, এ বি সি তে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিসি ইকুয়ালস টু ভেক্টর এসি। দেখেন এই যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ এ বি সি তে আমরা বলতে পারি এডি প্লাস ডিসি ইজ ইকুয়ালস টু এসি, তাই লিখেছি আমরা এখানে। আর এবিসি তে ছিল এবি প্লাস বিসি ইকুয়ালস টু এসি। এখন এডি প্লাস ডিসি মানে কি আপনারা দেখতেই পাচ্ছেন, ভেক্টর এডি মানে কিউ ভেক্টর, ভেক্টর ডিসি মানে পি ভেক্টর, আর ভেক্টর এসি মানে হচ্ছে আর ভেক্টর। This gives us a very, very interesting perspective.
এই দেখেন আমার এই জায়গাতে একটা ভেক্টর আছে এসি আর, একটা সমীকরণের ডান পক্ষে এসি আর আছে, আর এই পাশে একটা সমীকরণের ডান পক্ষে এসি আর আছে। দুইটা ভিন্ন ত্রিভুজ, দুইটা ভিন্ন সমীকরণ থেকে ডান পক্ষে আমরা একই ভেক্টরকে পাচ্ছি এসি আর, তাই না? সো আমরা তাহলে কি অবশ্যই নির্দ্বিধায় এই ভেক্টরের বাম পক্ষ মানে এই সমীকরণের বাম পক্ষ আর ওই সমীকরণের বাম পক্ষকে সমান বলতে পারি না, যেহেতু দুটো একই রকম ভেক্টর। তো যদি সমান বলতে পারি তাহলে আমরা বলবো ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিসি ইজ ইকুয়ালস টু ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি। এটা এমন একটা সিস্টেমে পড়ছে যেখানে বলছি আমরা ভেক্টর কিউ প্লাস ভেক্টর পি ইজ ইকুয়ালস টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। এইটাকে আমরা বলি ভেক্টর যোগের বিনিময় সূত্র। দ্যাট মিন্স ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। তার মানে পি আগে আসলো নাকি কিউ আগে আসলো সেটা কোনো ফ্যাক্টরই না। দুই ক্ষেত্রে আমরা একই লাইনকে ভেক্টর পাচ্ছি, একই লাইনকে ভেক্টর পাচ্ছি। সেটা হচ্ছে এই যে মধ্যবর্তী যে লাইনটা এসি, সেই দুইবারই ভেক্টরের লব্ধি হচ্ছে। ঠিক আছে? সো এত কিছু বলার পর যদি আমরা এটা বলি যে ঠিক আছে, তার মানে যে কোনো পি আর যে কোনো কিউ যোগ করলে আমরা কি পাবো? যে কোনো পি এবং যে কোনো কিউ যোগ করলেই আমরা পাচ্ছি লব্ধি হিসেবে ভেক্টর আর। তার মানে যদি কেউ বলে ভেক্টর এবি প্লাস ভেক্টর এডি, একটু খেয়াল করে দেখেন এবি আর এডি প্রিভিয়াস স্লাইড অনুযায়ী এবি হচ্ছে ডান দিকে, এডি এই উপরের দিকে, এ বিন্দু থেকে সবাই শুরু হচ্ছে, তাই না? পি প্লাস কিউ। সো পি প্লাস কিউ ইকুয়ালস টু কত? ভেক্টর আর মানে হচ্ছে লব্ধি এসি, তাই বলতে পারি। আবার আরেকটা জিনিস দেখেন, আমরা যদি বলি ভেক্টর বিসি প্লাস ভেক্টর ডিসি, একটু খেয়াল করে দেখেন আগের পেজে ভেক্টর বিসি প্লাস ভেক্টর ডিসি এরা আইসা সি বিন্দুতে আমার মিলতেছে, তাই না? এইটাই ইকুয়ালস টু আমি তাহলে কত বলতে পারি? লব্ধি এসি, কারণ দুইটাই আমার পি আর কিউ ভেক্টরের যোগফল, তাই তো? এই স্ট্রাকচারটা লেখার পর আপনাদের সামনে একটা প্যাটার্ন আসা উচিত, সেটা হচ্ছে এই প্রথম যে সমীকরণ লিখেছি, প্রথম সমীকরণের প্রতিটা ভেক্টরের আদি বিন্দু হচ্ছে আমাদের এ, আর দ্বিতীয় যে সমীকরণটা লিখেছি সেই সমীকরণের প্রত্যেকটা ভেক্টরের শীর্ষ বিন্দু বা শেষ বিন্দু হচ্ছে সি। পি ভেক্টর কিউ ভেক্টর দুজনই সমপ্রারম্ভিক ভেক্টর, এ বিন্দু থেকে শুরু হয়েছে, দুজনই সি বিন্দুতে শেষ হয়েছে। যে সকল ভেক্টর একই বিন্দু থেকে শুরু হয়, একই বিন্দুতে শেষ হয়, তাদেরকে আমরা অবশ্যই এই কথাটাই বলবো যে তারা সবাই একই সময়ে ক্রিয়াশীল। এবং এই একই সময়ে ক্রিয়াশীলতা আমি তখনই পাবো যখন আমরা একটা সামান্তরিকের মাধ্যমে, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর মাধ্যমে দুইটা সমজাতীয় ভেক্টর পি এবং কিউ কে প্রকাশ করছি। এই হচ্ছে গিয়ে এ বিন্দু, এটাকে বি বিন্দু বলছি, এটাকে ডি বিন্দু বলছি। এ বি এবং এডি যদি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয় যাদেরকে দিয়ে আমরা একই জাতীয় একই সময়ে ক্রিয়াশীল দুটা ভেক্টরকে মানে আর দিকে প্রকাশ করব, তখন সেই সমবিন্দুগামী যে কর্ণটা আছে, ইন দিস কেস এটা সি বিন্দু এবং এই কর্ণটা হচ্ছে আমাদের জন্য এসি, আমরা সেই কর্ণটাকেই বলবো হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। বুঝাতে পারছি? এবং একই সময়ে ক্রিয়াশীল হওয়ার জন্য তাদের আদি বিন্দুগুলো অবশ্যই কোথায় মিলতে হবে? অবশ্যই মিলতে হবে আমাদের এ বিন্দুতে, তাছাড়া আসলে আর কোনো অপশন নাই। ঠিক আছে? সো যখন এটা একটা সামান্তরিক সূত্রের স্ট্রাকচার, আমার জন্য ইকুয়েশন হবে ভেক্টর এবি প্লাস ভেক্টর এডি ইজ ইকুয়ালস টু ভেক্টর এসি, অথবা ভেক্টর ডিসি প্লাস ভেক্টর বিসি ইজ ইকুয়ালস টু ভেক্টর এসি। যেভাবেই চিন্তা করেন না কেন বুঝলেই হইছে, এটাই হচ্ছে সামান্তরিক সূত্রের মূল স্ট্রাকচার। ঠিক আছে? ওকে, যদি এই পর্যন্ত আপনাদের সবাই বুঝে থাকেন, কোনো কনফিউশন না থাকে, কোনো প্রশ্ন না থাকে,
তাহলে এখন আমাদের একটা কাজই করা বাকি, সেটা হচ্ছে এই সিস্টেম থেকে, এই স্ট্রাকচার থেকে লব্ধির মান বের করে নিয়ে আসা এবং লব্ধির দিক বের করে নিয়ে আসা, আর কিচ্ছু না। সো যখন আমরা বলছি সামান্তরিক সূত্র থেকে, কি করতে চাই আমরা? সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান ও দিক, সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান ও দিক বের করতে চাই, তখন ভাইয়া আসলে বুঝতে হবে আমরা দুটা অজানা রাশি নিয়ে কথা বলতেছি। কয়টা অজানা রাশি ভাইয়া? দুটা অজানা রাশি। আর দুইটা অজানা রাশি বের করার জন্য আমাদের কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা সমীকরণ লাগবে। তো দুইটা সমীকরণ সমাধান করলেই আসলে আমরা বলতে পারি যে আমাদের জন্য এই ইকুয়েশনটা বা এই স্ট্রাকচারটা সলভ করা ইজিয়ার হবে। কিন্তু আজকের ক্লাসে আমি সেটা করিয়ে দেব না। ইনশাআল্লাহ সেই কথাগুলো আমরা নেক্সট কোনো ক্লাসে আপনাদের সামনে আনবো, যে কিভাবে আসলে আমরা সামান্তরিক সূত্র থেকে এই লব্ধির মান এবং দিক বের করতে পারি। আর যদি আপনারা নিজেরা করে ফেলতে পারেন, বুঝে ফেলতে পারেন, তাহলে তো খুবই চমৎকার। আমাদের পেজে ইনবক্স করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সো আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই রাখি। আর আশা করি হচ্ছে গিয়ে আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কনফিউশন বা সমস্যা না থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটা এখানেই শেষ করব। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি না কারো তেমন কোনো কমেন্ট বা কোনো কিছু আছে। সো তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল, এবং 16 তারিখে ইনশাআল্লাহ আমাদের এই উত্তরার শ্যাডো এইডের যে ব্রাঞ্চটা আছে 6 নম্বর সেক্টরে, এখানে আপনাদের জন্য আমাদের ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। সো অবশ্যই ক্লাসগুলোতে আসবেন। আশা করি আপনাদের সাথে দেখা হবে এবং খুব চমৎকার কিছু সময় কাটবে। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।